হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সোলো লেভেলিং এর আমরা ফার্স্ট সিজন শেষ করেছি। এবার আমরা সোলো লেভেলিং এর সেকেন্ড সিজনের ফার্স্ট এপিসোডটা সম্পর্কে জানবো। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। ব্রেকটা তুমি চাইলে স্কিপ করতে পারো, ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর ব্রেকটা স্কিপ করবে, কোনো প্রবলেম নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই এপিসোডের শুরুতে আমরা জিনহোকে দেখতে পাই, আমাদের নায়ককে। আর সে তার একটা কোয়েস্ট মিশন শেষ করে আসার পর অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। আর তখনই ওর কাছে ওর বোন জিনার কল আসে। আর জিনহা ওকে বলে, আজকে আমার স্কুলে অভিভাবকদের সাথে টিচারের মিটিং রয়েছে, আর তাই তোমাকে এখানে আসতে হবে। তবে এখানে উল্লেখ্য, এখন বর্তমান সময় হচ্ছে দুপুর 2টা। তবে তারপরে আমাদের নায়ক সব ঘুমাচ্ছে। তবে তারপর সে রেডি হয়ে জিনার স্কুলে চলে আসে। তো জিনহুকে দেখে ওর বোন জিনা তো পুরো শকড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুই কি আসলে আমার বড় ভাই? মানে দেখতেই পাচ্ছ আমাদের জিনহুর কোন লেভেলে ট্রান্সফরমেশন হয়েছে। এবং জিনহুর ফিটনেস দেখে মনে হয়েছে কালকে থেকে জিমে গিয়ে আমিও গোড়ার ডিমে এরকম 6 প্যাকের একটা স্লিম বডি তৈরি করি। তো যাই হোক, এরপর আমাদের গত সিজনের ছোট্ট একটা রিক্যাপ দেখানো হয়, যেখানে আমাদেরকে বলা হয় আজ থেকে 10 বছর আগে এই দুনিয়াতে প্রথমবারের মতো একটা পোর্টাল বা গেট ওপেন হয় এবং তারপর থেকে সেখান থেকে মনস্টার অসুর বের হওয়া শুরু হয় এবং এরপরে মানুষদের মধ্যেও আস্তে আস্তে মনে করো পাওয়ার আসতে শুরু করে। আর তারপর থেকে মনস্টার এবং হান্টার বা যে মানুষদের মধ্যে পাওয়ার এসেছে তাদেরকে হান্টার বলা হয়, তাদের মধ্যে ফাইট শুরু হয়। আর এরপর আমাদের নায়ক জিনহুর কথা বলা হয়, যার টাকা পয়সা ইনকাম করা অনেক বেশি দরকারি, কারণ তার ছোট বোন এবং তার মা হসপিটালে রয়েছে। ছোট বোন স্কুলে পড়ে, মা হসপিটালে রয়েছে। আর ওখানে আমাদের বলা হয় জিনহু ছিল হচ্ছে ই র্যাঙ্কের হান্টার, একদম দুর্বল। আর এখানে লক্ষ্য আমরা যেমন জানি, পোর্টাল ওপেন হওয়ার পরে যেমন মনস্টার এসেছে, মানুষদের মধ্যেও পাওয়ার চলে এসেছে, আর সেটাকে বলা হচ্ছে অ্যাওয়াকেন। তো একবার যার ভেতর যত পাওয়ার এসেছে এর চেয়ে বেশি পাওয়ার আর বাড়বে না। তবে আমাদের জিনহুর ওই ডাবল ডানজানের ভেতরে যাওয়ার পরে সে একটা মিশন পায় এবং এরপরে সে একটা গেমিং ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে যায়। তবে সেই গেমিং ওয়ার্ল্ডের রহস্য কি এটা আমরা আজ পর্যন্ত কিন্তু জানতে পারিনি। তবে সেটার সাহায্যে সে আস্তে আস্তে লেভেল আপ করতে পারছে, মানে দ্বিতীয়বার অ্যাওয়াকেন হচ্ছে বা পাওয়ার বাড়াতে পারছে এবং কন্টিনিউয়াসলি সে ফাইট করতে করতে তার পাওয়ার বাড়াতেই পারছে। তো এমনকি সে গত পর্বে এলেক্সার অফ লাইফ পেয়েছে, যেটার সাহায্যে যে কোনো রকমের রোগ ভালো হয়ে যায়, আর এটাতে সে তার মাকেও সুস্থ করে তুলতে পারবে। আর এর সাথে সে কিন্তু একটা শ্যাডো আর্মিও পেয়ে গিয়েছে এবং সে চাইলে তার শ্যাডো আর্মি ইউজ করে যে কোনো অনেকগুলো মানুষের সাথে ফাইট করতে পারবে। তো যাই হোক, এবার বর্তমানে সিন আসে আর জিনহার কথা শুনে জিনহু বলে, কেন আমাকে কি অদ্ভুত লাগছে? আমি কি তোমার স্কুলে এই ড্রেস পরে আসতে পারবো না? তো যাই হোক, এরপর আমাদের নায়ক সব জিনহু যখন সামনের দিকে যাচ্ছিল তখন ঠিক গোজোকে দেখে মেয়েরা যেমন পাগল হয়ে যেত, সেরকম জিনহুকে দেখে মেয়েরা পাগল হয়ে যায়। তবে এখনো আমার চোখে গোজোর ওই দৃশ্যটা মনে পড়ে আর কি, সিরিয়াসলি। তো যাই হোক, জিনহা তখন ওর ভাইকে খ্যাপানোর জন্য বলে, ভাই তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? না থাকলে আমি তোকে আমার এখানের যে কোনো একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ভাই এরকম বই না আমাদের কেন হয় না? সরি, আমি ভুলে গিয়েছিলাম, আমি বিয়ে করেছি। তো যাই হোক, জিনহু তখন জিনহার মুখে এসব কথা শুনে গালে একটা চিমটি দেয়। আর তারপর সে যায় হচ্ছে ছোট বোনের টিচারের সাথে কথা বলার জন্য। তো জিনার টিচার আমাদের নায়ক জিনহুকে বলে, জিনা খুবই ভালো একটা স্টুডেন্ট এবং সে মক টেস্টে অনেক ভালো রেজাল্ট করেছে। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, ভবিষ্যতে যদি তোমার বোনের মধ্যে অ্যাওয়াকেন ঘটে বা পাওয়ার আনলক হয়, তাহলে কি তুমি তাকে একজন হান্টার হিসেবে কাজ করতে দিবে? তখন আমাদের নায়ক জিনহু সরাসরি না করে দেয়। তো যাই হোক, এছাড়া ওই টিচার জিনহুর কাছে আরো একটা সাহায্য চায়, কারণ হান্টার হিসেবে জিনহুর অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। আর এরপর আমাদের সং ই নামের একটা নতুন ক্যারেক্টার বা একটা মেয়েকে দেখানো হয়। তবে সে নতুন না, কিন্তু এর আগে তাকে ফোকাস দেওয়া হয়নি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের নায়ক জিনহু এবং ওই যে জিনহু নামের ওই বড়লোকের ছেলেটা যে একসাথে মিশনে যেত, সেখানে যে একটা টিম ছিল যাদেরকে ইউজ করা হতো না, সেই টিমের মধ্যে কিন্তু এই মেয়েটাও ছিল। তো জিনহুকে দেখে ওই মেয়েটা চিনতে পারে আর তারপর ওই মেয়েটার সাথে কথা বলে জানতে পারে যে ওর বোনের সাথেও পড়ে এবং ওর বোনের ছবিও দেখায়। তো এখানে ওই সং এ মেয়েটা মনে করে যে জিনহু হয়তো হকে হান্টার হিসেবে কাজ করাটা ছেড়ে দেওয়ার ব্যাপারে বলবে, বাট এ কারণে সে প্রথমে জিনহুকে বলে, আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো না। বাট জিনহু তখন বলে, চিন্তা করো না, আমি তোমাকে হান্টারের কাজ ছেড়ে দেওয়ার জন্য বলবো না, তুমি আমার সাথে চলো। তো এরপর তারা এখান থেকে চলে যায় আর
তারপর আমাদের দেখানো হয় আমেরিকা থেকে কোরিয়াতে হিয়ন ডংসুক চলে এসেছে, যে আর কি আমাদের নায়ককে মারতে চায়, আর তাকে রিসিভ করার জন্য জিনঝুল চলে এসেছে। তো ডংসুক এখানে এসে দক্ষিণ কোরিয়াকে ছোট করে কথা বলতে থাকে এবং বলে কোরিয়া কত ওল্ড ফ্যাশন একটা দেশ, আমি ভাবিও নি যে হান্টার অ্যাসোসিয়েশনের একজন চিফ এসে আমাকে এখানে রিসিভ করার জন্য আসবে। বাট জিনঝুল তখন বলে তুমি তো তোমার নিজের দেশকে ধোকা দিয়েছো, তুমি আবার সেই দেশেই ফিরে এসেছো শুধুমাত্র সেই দুজনের সাথে দেখা করার জন্য। ডংসুক তখন বলে দেখা করার জন্য মানে মারতে এসেছি, তোমরা কি জানো না আমি কেন এখানে এসেছি? গর্ধবের দল। আর যা কিছু হবে সব একটা ডানজনের মধ্যে হবে। আর এখানে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, কোরিয়া এবং জাপান কেউই কিন্তু আমেরিকাকে মন থেকে দেখতে পারে না, টুকটাক সুযোগ পেলে রোস্ট করে দেয়। তো যাই হোক, এখানে ডংসুক বলে প্রথমে আমি ই র্যাঙ্কের হান্টারকে মারবো আর তারপর আমি সেই ডি র্যাঙ্কের হান্টারকে মারবো। তো এখানে জিনহু আর ওই বড়লোকের ছেলে জিনহুর কথা বলা হচ্ছিল। তো যাই হোক, ডংসুক এখানে অনেক সিরিয়াস হয়ে বলে তোমার কি মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে? জিনঝুল তখন বলে আমি তো শুধুমাত্র আমার কাজ করছি। মানে বুঝতেই পারছো জিনঝুল তো আর ডংসুককে আটকাতে পারবে না, ডংসুক অনেক বেশি শক্তিশালী। আর এইদিকে আমাদের হান্টার অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারের সিন দেখানো হয়। আর এখানে চই ইং ওই যে ওদের যে ক্যাপ্টেন, সে অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান, তার সাথে তৃতীয় রেডের ব্যাপারে কথা বলছে জেজু আইসল্যান্ডের মধ্যে যেটা হয়েছিল। আর চই নিজে এই মিশনটা লিড করছিল। তো এখানে চই চেয়ারম্যানকে বলে নতুন একটা খবর এসেছে যে ওই পিঁপড়া মনস্টার গুলো নতুন করে আবার এভলিউশন করেছে এবং তাদের পাখা গজিয়েছে এবং তারা উড়তে শিখে যাচ্ছে। তবে স্বস্তির ব্যাপার হলো এত এভলিউশনের পরও তারা খুব বেশি সময় উঠতে পারে না এবং তারা উড়ে যখন ওই দ্বীপ পার হওয়ার চেষ্টা করে তখনই পানির মধ্যে ডুবে পড়ে মারা যায়। তবে এতে আমরা বুঝতে পারছি কিছুদিনের মধ্যে ওরা আরো এভলভ হবে বা আরো বিবর্তন হবে এবং ভালো মতো ওরা শিখে হয়তো আমাদের শহর পর্যন্ত চলে আসবে। তো আমাদের হাতে খুব বেশি মনে হয় সময় নেই। তো যাই হোক, তখন চেয়ারম্যান চইকে বলে যা কিছু অ্যারেঞ্জমেন্ট করার দরকার পড়ে করো এবং এই জিনিসটাকে ভালো মতো ইনভেস্টিগেট করো। আর এদিকে আমাদের সি র্যাঙ্ক গার্ডের একটা সিন দেখানো হয়। এখানে আমাদের নায়ক জিনহু সং একে মানে ওই মেয়েটিকে এনে আন আর হিউনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং জিনহু আনের কাছে রিকোয়েস্ট করছিল সে যেন এই দুজনকে ওর সাথে মিশনে যেতে দেয়। আর এই মিশনটা অর্গানাইজ করছিল হচ্ছে হোয়াইট টাইগার গিল্ড, গত পর্বে যাকে বোকা বানিয়ে পোর্টাল বিক্রি করে দিল তা সেই টিম আর কি। এবং এই মিশনটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে নতুন যে গিল্ড মেম্বাররা রয়েছে তারা প্র্যাকটিস করতে পারে, মানে নতুন হান্টাররা প্র্যাকটিস করতে পারে আরো নিজেদের সক্ষমতা বাড়াতে পারে। তো এখানে যে মূলত জিনহুর আসল উদ্দেশ্য ছিল হচ্ছে সে সং ইকে মানে তার বোনের বান্ধবীকে দেখাবে যে একটা হান্টার হতে হলে কত কষ্ট করতে হয়, যাতে ও হান্টারের কাজ আর না করার বোনের মাথায় ওই ভূতটা না চাবে। আর তখনই এখানে এ র্যাঙ্কের হান্টার কিম চলে আসে। তবে ওর নামটা কিম না, ওর নামটা হচ্ছে কিম চুল, বাট ওকে আমরা এখন কিমবাল বলে ডাকবো। তো যাই হোক, সেও হোয়াইট টাইগার গিল্ডের ছিল এবং সে অনেক ভালো ট্যাঙ্কার ছিল এবং তার স্কিলও অনেক ভালো। তো কিমবাল এখানে এসে দুইজন ই র্যাঙ্কের হান্টারকে দেখে অনেক বেশি বিরক্তি প্রকাশ করে। মানে বুঝতে পারছো এখানে আমাদের নায়ক এবং ওই নায়কের সাথে যে মেয়ে এসেছে সং এ নায়কের বোনের বান্ধবী ওর কথা বলছে। তবে তখন এই টিমের যে তোমার অর্গানাইজার ছিল সে ব্যাখ্যা করে যে আমাদের টিমে একজন এ র্যাঙ্কের হান্টার রয়েছে, 5 জন বি র্যাঙ্কের হান্টার রয়েছে, 2 জন সি র্যাঙ্কের হান্টার রয়েছে এবং 2 জন ই র্যাঙ্কের হান্টার রয়েছে। টোটাল মোট 10 জনের টিম। তো মনে হয় না খুব বেশি এতে সমস্যা হবে এই 2 জনই র্যাঙ্কের জন্য। তবে এটা শুনে জিনহো চিন্তা করে এই টিমে তো অনেক ভালো ভালো হান্টার রয়েছে, কিন্তু আমি তো দেখাতে চেয়েছিলাম সঙ্গীকে যে একটা মিশন কতখানি ডেঞ্জারাস হতে পারে, কিন্তু এই মিশনটা মনে হয় সহজে হয়ে যাবে, ও আরো সাহস পেয়ে যাবে, মানে ও যে প্ল্যান নিয়ে এসেছিল সেটা হয়তো এখানে কাজ করবে না। তো যাই হোক, এখানে হিয়ন নামে যে রয়েছে সে জিনহুর কাছে এসে তাকে রিকোয়েস্ট করে তুমি প্লিজ এই মিশনে নিজেকে একটু কম ইনভলভ করো, ঠিক আছে? আমরা চাই এই মিশনে যেন নতুন হান্টাররা তাদের স্কিল দেখাতে পারে এবং তারাও যেন এক্সপিরিয়েন্স গেইন করতে পারে। জিনহু বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তার মানে বুঝতে পারছো ও জিনহুর গোমর জানে আর কি যে ও ভালো ফাইটার। তো যাই হোক, এরপর তারা সবাই যখন গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে তখনই হঠাৎ করে গেটের কালার বদলে যেতে শুরু করে। আর জিনহু এই জিনিসটা আগেই নোটিস করে এবং সে দেখতে পাই গেটটা একটা লাল গেটে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা বুঝতে পেরে জিনহু দ্রুত সঙ্গীকে নিয়ে গেট থেকে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ওই ডানজানটা ততক্ষণে সিল হওয়া শুরু হয়ে গিয়েছে, এই কারণে তারা আর বাইরে বেরোতে পারে না। আর গেট বন্ধ হওয়ার আগে জিনহুর মুখ কিছুটা বাইরে ছিল আর এই জন্য দাঁড়িয়ে থাকা সবাইকে সে বলে দ্রুত প্রাইমারি রেড টিমকে ইনফর্ম করো, এটা একটা ইমার্জেন্সি। আর তখনই গেটটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, মানে বাইরে যে কজন ছিল ওদেরকে বলে দেয় যে আমরা বিপদে পড়ে গিয়েছি। তো যাই হোক, তখন বাইরে যে আনছিল তখন সে সাথে সাথে বেক ইয়নহোর সাথে যোগাযোগ করে। আর বেক ইয়নহো হচ্ছে যে হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার, এর আগে ওই যে আমাদের জিনহুর কাছে গেল যে আব্বা প্লিজ আমাদের সাথে কাজ করো। তো যাই হোক, এই কথা শুনে বেক ইয়নহো কিন্তু একদম শকড হয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব, আমরা তো সি র্যাঙ্কের একটা পোর্টালে গিয়েছিলাম, সেটা কিভাবে রেড গেটে ট্রান্সফর্ম হতে পারে? আর তখনই বেক করে কি দ্রুত গেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো যাই হোক, পরের দিকে ওরা তো গেটের মধ্যে চলে এসেছে এবং তারা দেখতে পাবে এটা তো জাস্ট খালি একটা ডানজান না, পুরো একটা আলাদা দুনিয়া এবং বরফে ঢাকা একটা অঞ্চল। তো কিমবাল এখানে সবাইকে বলে মানে যেটা শরীরে সবচেয়ে বেশি ড্রেস, এটা একটা রেড গেটে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। আবার সং ও এখানে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিল, সং মানে ওই মেয়েটা আর কি। আর তখন সে জিনহুকে জিজ্ঞাসা করে এই রেড গেট জিনিসটা আবার কি? আর জিনহু তখন বলে দেখো এটা সাধারণ ডানজানের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস হয়, আর রেড গেটের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হচ্ছে তুমি বাইরের দুনিয়ার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে পারবে না, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এখান থেকে বের হওয়ার মাত্র দুটো উপায় রয়েছে। প্রথম উপায়টা হচ্ছে হয় এই ডানজানের বসকে হারাতে হবে, আর দ্বিতীয় উপায়টা হলো এই ডানজানটা যদি কখনো নিজে নিজে ধ্বংস হয়ে যায় তখন আমরা বেরোতে পারবো। আর এমনটা
হতে কয়েক থেকে কয়েক দশক বছর লাগতে পারে। আর এইসব কথা জিনহো যখন সংকে বলছিল তখনই ওদের দিকে অনেক দ্রুত দুইটা বরফের তীর আসতে থাকে, আর একটা তীর এসে সেখানে থাকা একজন হান্টারের মুখে লাগে, যেটা সি র্যাঙ্কের হান্টার ছিল, সে ওখানে মারা যায়। আর দ্বিতীয় তীরটা যখন সং এর দিকে আসছিল, সং এর দিকে আই মিন ওই মেয়েটার দিকে, তখনই জিনহো তার হাত দিয়ে তীরটাকে ধরে ফেলে এবং সং ইকে বাঁচিয়ে নেয়। আর এই জিনিসটা পার্ক হিজিন নামের আরেকজন হান্টার, সে সম্ভবত বি র্যাঙ্কের হান্টার, সে এটা নোটিস করে এবং দেখতে পায় যে জিনহুর রিফ্লেক্স তো পুরো বিলাইয়ের মতো, এবং বুঝতে পারে জিনহু হয়তো নামই র্যাঙ্কের হান্টার, বাট সে মোটেও ই র্যাঙ্কের হান্টার না, এবং সে অনেক বেশি শক্তিশালী, এমনকি আমার চেয়েও শক্তিশালী। এবং ও ভাবে জিনহুর র্যাঙ্ক হয়তো এ বা তারও উপরে, মানে জিনহুর ব্যাপারটা বুঝতে পারে। তো যাই হোক, এরপর তারা সবাই খুঁজতে থাকে যে এই দুইটা তীর কই থেকে আসলো। আর তারপর তারা দেখতে পায় গাছের উপরে দুটো আইস এলস বসে রয়েছে। এগুলোকে এলস বলে না ইলস বলে আমি জানি না, মানে অর্ধেক মানুষ অর্ধেক শিয়াল এরকম একটা কিছু। নার্নিয়া সিনেমা যারা দেখেছো তারা হয়তো চিনে থাকবে। তো যাই হোক, ওরাই মূলত এই তীরগুলো ছুঁড়েছিল এবং তারা খুবই চালাকির সাথে এই টিমের যে দুজন সবচেয়ে বেশি দুর্বল হান্টার তাদের উপরে আক্রমণ করেছিল, যারা ছিল সঙ্গই, কিন্তু ও তো বেঁচে গিয়েছে, আরেকটা তো সি র্যাঙ্কের হান্টার। তার মানে ওরা অনেক বেশি বুদ্ধিমান এবং তারা প্ল্যান করে তাদের প্রতিপক্ষের উপর আক্রমণ করে। তো বুঝতেই পারছো ওদের সাথে লড়া অনেক বেশি কঠিন হবে। তো এরপর ওই এভলস গুলো এখান থেকে পালিয়ে যায়, তবে এখানে থাকা সবাই অনেক টেনশনে পড়ে যায় এবং সবাই বেশ সতর্ক হয়ে যায়, এবং জিনহু এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তার হাতের সাহায্যে সেই তীরটাকে ভেঙে ফেলে। তবে এই ঘটনার পরে সঙ্গই মারাত্মকভাবে ভয় পেয়ে গিয়েছিল, আর সে জিনহুকে জিজ্ঞাসা করে এরা কারা ছিল। জিনহু তখন বলে এরা ছিল হচ্ছে আইস এলভস, আর তাদেরকে আইস লেয়ারও বলা হয়, এবং তারা খুবই নির্দয় হয় এবং তারা অনেক বেশি ডেঞ্জারাসও হয়। তো কিমজুল এবার তাদের সবাইকে বলে বাইরের দুনিয়ার সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর এই সি র্যাঙ্কের গেট এখন অলমোস্ট এ র্যাঙ্কের গেটের মতো পাওয়ারফুল হয়ে গিয়েছে, মানে আমরা এটা এখন ধরে নিতে পারি আর কি। তবে এটা সিরিজের মধ্যে বলা হয়নি, মোট কথা এটা বর্তমানে মনে করে এ র্যাঙ্কের একটা গেট, এ র্যাঙ্কের একটা পোর্টাল হয়ে গিয়েছে। তো যাই হোক, কিমবাল তখন বলে আমি এখন তোমাদের সবাইকে লিড করতে পারবো না, আমাদের এখন দুইটা গ্রুপে বিভক্ত হতে হবে, তা না হলে আমরা বরফের মধ্যে জামাই পড়ে মারা যাব। তো এখানে কিমবাল করে কি বেছে বেছে শুধুমাত্র শক্তিশালী হান্টারদেরকে ওর টিমে নেয়, মানে এখানে কিমবাল ক্লিয়ারলি সবাইকে বলে দেয় সি র্যাঙ্কের নিচে যে হান্টাররা রয়েছে তারা কোনো কাজে আসবে না আমার, তো তাকে আমি আমার টিমে নিব না। চিন্তা করো শালা লিডারশিপ কি, এটা নাকি লিডারশিপ, শালা নাকি ক্যাপ্টেন। আর তাছাড়াও সে বলে এই ডানজনের ভেতরে একদিন মানে হচ্ছে দুনিয়ার 1 ঘন্টার সমান, তো এই জন্য এই ডানজনের বসকে খুঁজে পেতে বা হারাতে আমাদের কয়েক মাস পর্যন্ত লাগতে পারে, আর দুর্বলরা যদি আমার সাথে থাকে ওদেরকে বাঁচাতে বাঁচাতে আমার প্যারা বেশি লাগবে, তো এই জন্য আমি কোনো দুর্বল আমার টিমে রাখবো না। কিন্তু তখন পার্ক হিজিন নামে সে মেয়েটি, যে বি র্যাঙ্কের হান্টার, যে চাইলে কিমজুলের সাথে থাকতে পারতো, ক্যাপ্টেনের সাথে থাকতে পারতো, তবে সে কিমজুলকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি ওই দুর্বলের টিমে যেতে পারি? কিমজুল বলে হ্যাঁ এটা অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট কিমজুল তখন মনে মনে বলে পার্ক হিজিন কি ওদের উপর সিম্পেথি দেখাচ্ছে, সে আসলে একটা বোকা মেয়ে। তো এখানে হিজিন জিনহুর কাছে এসে বলে ওই কিমজুল আসলে তোমার ওই তীরের ব্যাপারটা নোটিস করেনি, তুমি যে কত ফাস্ট এটা আমি দেখেছি, ও যদি দেখতো তাহলে বুঝতো যে তুমি মোটেই র্যাঙ্কের হান্টার না, আর তুমি আসলেই র্যাঙ্কের হান্টার না, তাই না? তবে জিনহু হিজিনের কথাটাকে সম্পূর্ণ ইগনোর করে। আর এইদিকে আমরা দেখি কিমজুল তখন জিনহুকে বলে দেখো আমরা এবার মেইন রোডের দিকে যাব। জিনহু তখন বলে আচ্ছা ঠিক আছে আমরা জঙ্গলের দিকে যাব। তো এরপর কিমচুলের দল সামনের দিকে এগিয়ে যায়, আর কিছুটা সামনে যাওয়ার পরে তারা দেখতে পায় গাছের উপর বড় বড় মানে করো নখের চিহ্ন রয়েছে, এবং তারা বুঝতে পারে এখানে আইস বিয়ার বা পোলার বিয়ার আই মিন ওই বরফের ভাল্লুক রয়েছে, এবং ওরা ভাবে এখানে যদি সত্যি সত্যি আইস বিয়ার থাকে তার মানে তো ওই র্যাঙ্কের যে দল রেখে আসলো মূলত এতক্ষণে মারা পড়েছে। আর তারপর কিমজুল একটা জিনিস চিন্তা করে না ওই টিমের মধ্যে তো সি র্যাঙ্কেরও হান্টার রয়েছে, আবার বি র্যাঙ্কের হান্টার পার্ক হিজুনও রয়েছে, তবে কেন আমার কাছে মনে হলো যে ওই র্যাঙ্কের লিডার ই র্যাঙ্কের জিনহু, মানে বুঝতেই পারছো অফিসিয়ালি জিনহু ই র্যাঙ্কের হান্টার হলেও ওর ভেতর থেকে একটা আলাদা অরা বের হচ্ছে, যে ও যে একটা শক্তিশালী বা লিডার বোঝা যায়। মনে করো তোমরা 10টা বন্ধু যদি কোথাও যাও, কে লিডার তার কথাবার্তা বা মনে করো ভাবসাব দেখলেই কিন্তু বোঝা যায়, ব্যাপারটা অনেকটা এরকম। তো যাই হোক, এরপর হঠাৎ করে আইস বিয়ার এসে কিমচুলের দলের উপর আক্রমণ করে, আর এখানে আমরা দেখতে পাই কিমচুল আসলে অনেক ভালো একটা হান্টার, এবং সে অনেক ভালো মতো এই সকল আইস বিয়ারের সাথে ফাইট করে, এবং সেখানকার একটা বিয়ারকে মধ্য থেকে 2 টুকরা করে দেয়, এবং এখানে মোটামুটি ভালোই ফাইট সিন আমাদের দেখানো হয়। আর এরপর আমরা জিনহু টিমকে দেখতে পাই, এবং গাছের উপর সেই চিহ্নগুলো দেখে হিজিন বলে তোমরা কি এই চিহ্নগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আইস বিয়ারের থাবার চিহ্ন, আমার কাছে মনে হচ্ছে আমরা ওদের এলাকার মধ্যে যাচ্ছি, তো আমাদের মনে হয় অন্য রাস্তা নেওয়া উচিত। বাট তখন আমাদের জিনহু বলে এই এলাকাটা যদি আইস বিয়ারের এলাকা হয় তাহলে আমাদের একমাত্র শত্রু হবে এখানে শুধুমাত্র আইস বিয়াররা, তার মানে এখানে কোনো এলসরা থাকবে না, আর এলসরা অবশ্যই বুদ্ধিমান এবং এর চেয়ে বেশি শক্তিশালী। তো জিনহুর এই কথা শুনে পার্ক হিজিন চিন্তা করে হ্যাঁ আমি তো এভাবে ভাবিনি। তো যাই হোক, এখানে জঙ্গলের মধ্যে অনেক বেশি ঠান্ডা ছিল, এই কারণে জিনহু করে কি তার যে ইনভেন্টরি রয়েছে সেখান থেকে কিছু গরম কাপড় বের করে। তো এটা দেখে সবাই তো শকড এবং চিন্তা করে এত হাই লেভেলের জিনিস জিনহু কিভাবে এটা করলো। সঙ্গী তো জিজ্ঞাসা করে ফেলে তুমি আসলে কে, এটা কিভাবে তুমি করলে? জিনহু তখন বলে দেখো আমি সেই হান্টার যে তোমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, এবং আমি সেই পার্সন যে তোমাকে এই জায়গা থেকে নিরাপদে বের করবে, আমি তোমাকে রক্ষা করব, কিন্তু এর বদলে আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না। এবং তারপর জিনহু এখানে থাকা বাকি যে 2 হান্টার রয়েছে বি এবং সি তাদেরকেও একই কথা বলে, এবং বলে আমার কাছে তোমরা কোনো প্রশ্ন করবে না, কোনো জিজ্ঞাসা করবে না, কোনো কিছু চাইবে না। আর তখনই পেছন থেকে অনেক বড় একটা
একটা আইস বিয়ার চলে আসে, আর জিনহু তখন তার টাইটেল উলফ অ্যাসাসিন করে ফাইট করা শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই রেড গেটের সামনে বেক ইয়ানহো চলে এসেছে, আই মিন টাইগার গিল্টের হেড, এবং এই গেটটা এখন সম্পূর্ণভাবে সিল হয়ে গিয়েছে, মানে কেউ আর ঢুকতে পারবে না। তবে বেক তখন চিন্তা করে যেহেতু গেটের মধ্যে অলরেডি এ আর বি র্যাঙ্কের অনেকগুলো হান্টার রয়েছে, হয়তো সৃষ্টিকর্তা চাইলে ওরা বেঁচে ফিরতে পারবে, মানে বসকে হারিয়ে। তবে তারা বেঁচে ফিরে আসবে কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে কিম চুলের উপরে, মানে ওই কিম্বাল। বাট তখন আন বেককে বলে মেইন টিম ছাড়াও আরো কিছু হান্টার এই গেটের মধ্যে গিয়েছে, এটার মধ্যে সান জিনহুও গিয়েছে, আর আমার নজর আগে থেকেই ছিল হচ্ছে জিনহুর উপর। বাট বেক তখন জিজ্ঞাসা করে জিনহুর র্যাঙ্ক কি, আন তখন বলে সে একজন ই র্যাঙ্কের হান্টার, তবে আমার মনে হয় তার ভিতরে রিঅ্যাওয়েকেন হয়েছে। আর তখন এখানে ভয়ঙ্কর ডংশুক চলে আসে, বিট ভিলেন, এবং সে এসে বলে ও মাই গড, হোয়াইট টাইগার গিল্ডের বিস্ট এখানে কি করছে, আর এখানে এ র্যাঙ্কের গেটও চলে এসেছে নাকি। আর বেক তখন বলে আর এখানে আমি একটা জিনিস ভুল বলেছি, ওই বেক এটা অন্যজন, আমি বারবার ভুল বলছিলাম, ওই যে যাকে আমাদের জিনহু বোকা বানিয়েছে এটা সেই বেক না, ওই কোম্পানির নামও আমি ভুলে গিয়েছি। বেকও অনেক পাওয়ারফুল একটা পার্সন। তো বেক তখন ডংশুককে বলে তুমি এখানে কি করছো, তোমার তো আমেরিকাতে থাকাই ভালো ছিল তাই না। বাট ডংশুক তখন বলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি একজন ই র্যাঙ্কের হান্টারকে এরকম একটা এ র্যাঙ্কের গেটের মধ্যে কিভাবে ঢুকতে দিলে, আর সে তো তোমার গিল্ডের মেম্বারও নয়, তবে আমি তোমার ওই ই র্যাঙ্কের হান্টারকে দেখে নেব। তবে এখানে চিন ঝুলো ছিল, আর সে চিন্তা করে এমনিতে এই জিনিসটা সান জিনহুর জন্য অনেক ভালো হয়েছে, মানে বুঝতেই পারছো ও যে ওই পোর্টালের মধ্যে আটকা পড়েছে এটা আরো ভালো হয়েছে, না হলে ডংশুক ওকে মেরে দিত এখানে, কারণ ডংশুক এখন তো গেটেও ঢুকতে পারবে না, সামনাসামনি থাকলে একটা গ্যাঞ্জাম হতো। আর এরপর আমরা গেটের ভেতরের সিন দেখতে পাই, এবং এখানে জিনহু কোনো অস্ত্র ব্যবহার না করে শুধুমাত্র হাতের সাহায্যে সকল আইস বিয়ারদের মেরে দিয়েছে, আর এই কারণে অনেক পয়েন্টও পেয়েছে। আর এরপর রাতের বেলায় ভালুকের মাংসই তারা খেতে থাকে, এবং ওরা জিনহুর ব্যাপারে আলোচনা করতে থাকে। কিন্তু জিনহু ওইদিকে মিশনে গিয়েছে, ওই একা গিয়েছে ওই আইস বিয়ারের মেন আস্তানায়। আর এখানে জিনহু ফাইনালি শ্যাডো মোনার্কের অ্যাবিলিটি ব্যবহার করে, আই মিন তার যে শ্যাডো সোলজার, আই মিন ছায়া সৈন্য, তাদেরকে নিয়ে আসে। আর এখানে বুঝতেই পারছো ভয়ঙ্কর ইগ্রিসও রয়েছে। তো এখানে ওই সকল আইস বিয়ার আর জিনহুর যে শ্যাডো আর্মি তাদের ফাইট শুরু হয়ে যায়, এবং এখানে বসের মতো জিনহু এবং ইগ্রিস দাঁড়িয়েছিল। আর যেহেতু এইসব আইস বিয়ার অনেক বেশি শক্তিশালী ছিল, এই কারণে যতগুলো শ্যাডো মরছিল, আর সে কারণে জিনহুর যে এমভি পয়েন্টস, আই মিন আমরা যেমন খেলতে যাই একটা লাইভ পয়েন্ট থাকে না, সেটা কমে যাচ্ছিল। এবং এরপর ফাইনালি আসে হচ্ছে আইস বিয়ারদের বস, এবং এখানে এসে অনেক শ্যাডো সোলজারকে মেরে ফেলে। আর এর ফলে জিনহুর প্রায় সকল এমপি পয়েন্টস শেষ হয়ে যায়। আর এমপি পয়েন্টসটা সম্পর্কে আমি মনে হয় ভুল বলেছি, এটা কি হতে পারে তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি এটা বুঝতে পারি নাই। তো যাই হোক, এরপর ফাইনালি ইগ্রিস যায় হচ্ছে বসের সাথে ফাইট করার জন্য। আর ইগ্রিস আর এই বসের মধ্যে অস্থির লেভেলের একটা ফাইট হয় ভাই, এটা আমরা এখানে দেখাতে পারছি না, তুমি মেন এপিসোড দেখে নিও। তো কিছুক্ষণ ফাইট করার পরে ইগ্রিস তার তরোয়াল দিয়ে বসেরই মাথা কেটে ফেলে, আর ওই মাথা গিয়ে পরে হচ্ছে জিনহুর পায়ের কাছে। আর এখানে জিনহু ইগ্রিসের এই ফাইট দেখে স্বীকার করে যে ইগ্রিসের সাথে আমি যখন ফাইট করেছিলাম তখন যদি ইগ্রিসের কাছে ওর তরোয়ালটা থাকতো, আমি বাপের জন্ম ইগ্রিসকে হারাতে পারতাম না। আর এই মুহূর্তে ইগ্রিসের পাওয়ার কিন্তু জিনহুর চেয়েও হয়তো একটু বেশি। তবে ভালো ব্যাপারটা হচ্ছে ইগ্রিস জিনহুর আন্ডারে, মানে জিনহু তাকে কন্ট্রোল করতে পারে। তো বুঝতেই পারছো আমাদের জিনহুর লেভেল কোন পর্যায়ে চলে গিয়েছে, তার পুরো আর্মি রয়েছে। আর এইদিকে আমাদের কিম চুলের সিন দেখানো হয়, আর তার টিমের অনেক মেম্বার অলরেডি মারা গিয়েছে, তবে সে এখনো একা বেঁচে রয়েছে, এবং তাকে আইস এলস এর আর্মিরা ঘিরে ফেলেছে। তো এটা দেখে কিম জুল পুরো ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যেতে লাগে। আর এরপর একদম এপিসোডের শেষে আমাদের আইস এলস এর যে বস তার চেহারা দেখানো হয়, এবং বুঝতেই পারছো পরবর্তী এপিসোড আরো বেশি ধুমধুমার ফাইটে ভরা হতে চলেছে। তো যাই হোক, কেমন লেগেছে সোলো লেভেলিং এর ফার্স্ট এপিসোডটি সেটা কমেন্টে অবশ্যই বলবে, এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় দয়া করে ক্ষমা করবে। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, সেটা হচ্ছে আমার যে একটা পেজ রয়েছে Savage420 পেজ, ওখানে আমি কন্টিনিউয়াসলি আমার যে ডেইলি লাইফের ভিডিও সেটা আমি আপলোড করি, বা ডেইলি যা যা করি স্মৃতি হিসেবে রাখছি। ওটার ভেতরে মনিটাইজেশনে নেই, ইভেন মনিটাইজেশনের আমি চেষ্টাও করবো না, কারণ ওটার মধ্যে আমি আমার পছন্দের গানও প্লে করতে পারি, আমি কি করলাম না করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারি। মোট কথা সব জায়গায় যদি খালি কামার চিন্তাই করি তাহলে তো অনেক রেস্ট্রিকশন চলে আসবে, আমি আমার মতো মজাটা তো পাবো না। ওই পেজটা মূলত রাখবো হচ্ছে তোমাদের সাথে মজা করার জন্য। দেখা গেল আমার একটা পছন্দের গান পছন্দ হয়েছে, তোমাদেরকে গানটা প্লে করে শোনাইলাম যে এই গানটা শুনো, বা মনে হলো এক জায়গায় বেড়াতে গেলাম ওই ভিডিওর সাথে গানটা এড করে তোমাদের জন্য প্লে করে দিলাম, বা আমার ডেইলি লাইফের আপডেট তোমরা ওখানে পেলে। আর ওটা খোলার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সাথে আমার ভালো আর একটু বোঝাপড়া হয়, এবং তোমাদের মনে আমার জায়গাটা আরো পোক্ত হয়। তো যাই হোক, আমি আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দুই জায়গাতেই দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে পেজটা তোমরা ফলো দিয়ে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস, কি অবস্থা তোমাদের? সামনে তো একটা নতুন একটা চকচকে একটা গাড়ি দেখতে পারতেছো। এই গাড়িটা কার? তোমাদের নাকি না আমার? আমার তো নিশ্চয়ই না, তোমাদেরই। যেহেতু তোমাদের একটা আমরা প্রমিস দিছিলাম, আমাদের হলো সুজুকি মনোটন একটা বাইক দিব, সাথে রয়্যাল এনফিল্ড দিব। রয়্যাল এনফিল্ড তো কেনার ভিডিও সহ সবকিছু তোমরা দেখছো, আমরা বুকিং দিয়ে আসছি, সেটা আমাদের হাতে এখনো আসেনি, সেটা হলো আমরা শীঘ্রই পেয়ে যাব। ওই রয়্যাল এনফিল্ড পেলে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো আমরা আপাতত মনোটন কিনে ফেলেছি, আমরা যতটুকু আমরা ইনকাম করতে পারি সেটা থেকে আমরা মনোটন কিনে ফেলেছি, শুধু মাত্র তোমাদের জন্য, তোমাদের আমরা মনোটনটা গিফট করবো বলে। সো এই মনোটনটা তোমরা কিভাবে পাবে, কিভাবে পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া তো আছে। ক্রাইটেরিয়া হচ্ছে হলো তোমরা যে আমাদের পেজে এতদিন যে অর্ডার করছো, আমাদের তো শীতের
শীতের প্রোডাক্ট আপাতত শেষ, এখন শীতের কোনো প্রোডাক্ট নেই, সামনে কি ঈদ আসছে। সো আমাদের ক্যাম্পেইনের টার্গেটটা হলো কি এপ্রিলের সেকেন্ড উইক পর্যন্ত, এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে আমরা অ্যানাউন্সমেন্ট সব করে দেবো, ইভেনচুয়ালি আমরা বড় ধরনের অনুষ্ঠান করে তোমাদের এই গিফটগুলো তোমাদের হাতে পৌঁছে দেবো। সো এখন তোমরা এই ক্যাম্পেইনে কিভাবে পার্টিসিপেট করতে পারবে, পার্টিসিপেট করার সহজ উপায় সেটা হলো আমাদের পেজে যেগুলো প্রোডাক্ট আছে আমরা বিভিন্ন আবার কম্বো অফার দেবো। কম্বো অফারে তোমাদের সুবিধা কি, কম্বো অফারে তোমরা একটা প্রোডাক্ট পাইতেছো, তারপর এর উপরে তোমরা ডেলিভারি চার্জও ফ্রি পেতে পারো কম্বো অফারে, শিওর একটা গিফটও পেতে পারো। চিন্তা করো, তোমরা একটা শিওর গিফটও পাচ্ছ, সাথে যদি লাখ টাকা ইনশাল্লাহ বাইকও পেতে পারো, তোমরা শিওর একটা বাইকও পেয়ে যাচ্ছ। গিফট প্লাস বাইক প্লাস হলো পড়ার জন্য প্রোডাক্ট, মানে তুমি যদি আমাদের থেকে কোনো প্রোডাক্ট নাও তোমার খালি লাভ আর লাভ, সত্য কথা বলতে লাভ আর লাভ। চিন্তা করতেছিলাম ভাই আমরা পার্টিসিপেট করবো, কিন্তু আলামিন ভাই আমাদের বলে দিয়েছে আমাদের মধ্যে কারা পার্টিসিপেট করতে পারবো না, শুধুমাত্র তোমরাই পারবে। সো গাইস তোমরা দেরি করো না, যা পেজে আসে অর্ডার করে ফেলো। বিভিন্ন ধরনের আমরা নতুন নতুন ড্রপ শোল্ডার এনেছি, ড্রপ শোল্ডারগুলো অর্ডার করো। খুবই অসাম ক্যাটাগরির একটা ড্রপ শোল্ডার, ইভেনচুয়ালি অসাম ক্যাটাগরির ফেব্রিক, মানে মাইন্ড ব্লোয়িং। সো দেরি না করে তোমরা এখনই পেজে নক করো বা ওয়েবসাইট ভিজিট করো, অর্ডার করে ফেলো, আমাদের ক্যাম্পেইনে তোমরা অংশগ্রহণ করে ফেলো।